কথা ছিল স্বাধীনতার 54 বছর পরে এসে ওই স্টেশনে আমার কোনো মা বোনেরা বিবস্ত্র অবস্থায় ঘুমাবে না। কথা ছিল প্রেস ক্লাবের সামনে দিয়ে রাত 12টার পরে হেঁটে গেলে রাস্তার দুধারে ছিন্নমূল শিশুরা অর্ধ উলঙ্গ অবস্থায় বুভুক্ষ অবস্থায় ঘুমিয়ে থাকবে না। মানুষ চিকিৎসার অভাবে মারা যাবে না। ওই চিকিৎসার নামে সিন্ডিকেট তৈরি হবে না। আমলারা কৃষক শ্রমিক মেহনতি মানুষের কল্যাণে কাজ করবে, কিন্তু আমরা বঞ্চিত হয়েছি। প্রিয় সাথী ও বন্ধুগণ, এই দীর্ঘ 15 বছর এই ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে আমরা লড়াই করতে গিয়েছি। লক্ষ লক্ষ মামলা নিয়ে একটি বড় দলের নেতারা আত্মগোপনে গিয়েছে, আরেকটি দল গুপ্ত থেকে তারা আওয়ামী লীগের সুরে সুর মিলিয়ে কথা বলেছে। 2022 সালের 8 অক্টোবর যখন আমরা দেখলাম রাজপথে কথা বলার মানুষ নাই, তখন ওই গণস্বাস্থ্যে ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর নেতৃত্বে এবং আমন্ত্রণে গণতন্ত্র মঞ্চ নামক একটি জোট তৈরি হয়েছিল। আমরা লড়াই করেছি, একাধিকবার পুলিশের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছি। আমরা বড় দলগুলোর কাছে আহ্বান জানিয়েছিলাম, আপনাদের বড় বড় নেতা আপনারা তো পালিয়ে আছেন, কর্মীদের অন্তত আমাদের সাথে দেন, আমরা আন্দোলনটাকে বেগবান করি। এই ছাত্র জনতারা যখন 24-এ গণ অভ্যুত্থান শুরু করলো, তখন আমরা বুক পেতে সামনে দাঁড়িয়েছি, সাপোর্ট দিয়েছি। আপনারা জানেন 16 তারিখে আবু সাইদকে হত্যা করার পরে 17 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই তরুণ প্রাণ ছাত্রদেরকে যখন নির্যাতন করে ছাত্রলীগ, যুবলীগ, পুলিশ লীগ বের করে দিয়েছিল, তখন 18 তারিখ এই আন্দোলন প্রায় স্থিমিত হয়ে গিয়েছিল। আমরা এই গোটা ঢাকা শহরের অনেককে আমন্ত্রণ জানিয়েছিলাম এই আন্দোলনটিকে বাঁচিয়ে রাখতে হবে। আমরা সেই দিন এই পল্টন প্রেস ক্লাবে সর্বোচ্চ 50 থেকে 70 জন লোক জোগাড় করতে পেরেছিলাম। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, বিশেষ করে দুপুর পর্যন্ত আমরা চক্রাকারে আন্দোলনকে জীবিত করার চেষ্টা করেছিলাম বন্ধুরা আমার। তারই ফলশ্রুতিতে 19 তারিখে আমাদের মিছিলে সরাসরি বর্বরচিতভাবে গুলি করা হয়েছিল। আমার সৌভাগ্য সেদিন হয়েছিল, আমার ডানে যিনি ছিলেন কামাল পাটোয়ারি, উনি গুলিতে তার হাত থেকে শুরু করে অনেকগুলো অঙ্গ ছিন্ন বিচ্ছিন্ন হয়েছিল। আমার বাম পাশে ছিল বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, ভাসানী অনুসারী পরিষদ ছিল তখন, এখন যেটি ভাসানী জনশক্তি পার্টি, সেই পার্টির উনি প্রধান, উনি গুলি খেয়ে পড়ে গিয়েছিলেন। এইভাবেই আন্দোলনটা শুরু হয়েছিল। এই আন্দোলনটা পূর্ণ পেয়েছিল বিকেল থেকে। সেই ব্র্যাক ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ছেলেরা মাঠে নামার পরে আবার উত্তাল হয়ে উঠল গোটা দেশ। কৃষক, শ্রমিক, ছাত্র জনতা সবাই মাঠে নেমে আসলো এবং একটি বিপ্লব সংগঠিত হলো। কথা ছিল এই দেশ ফ্যাসিস্ট মুক্ত হবে, কিন্তু আমরা কি দেখলাম? 15 বছরে আওয়ামী লীগ যে প্রশাসনকে রেখে গিয়েছে, এই অন্তর্বর্তী সরকার সেই প্রশাসনকে বিদায় করতে পারে নাই। সেই আওয়ামী লীগের ফ্যাসিস্ট দোসরেরা সচিবালয় থেকে শুরু করে ওই উপজেলা পুলিশ প্রশাসন প্রত্যেকটি জায়গায় তারা বসে রয়েছে। আমরা মনে করছি এই সরকারকে সঠিকভাবে কাজ করতে দিচ্ছে না। ইতিমধ্যে এই সরকার বিচারের যে ব্যবস্থা করেছে সেটি দৃশ্যমান হয়েছে, আমরা সাধুবাদ জানিয়েছি। প্রিয় বন্ধুরা আমার, জুলাই সনদ নিয়ে যে কথা হয়, সেই জুলাই সনদ বাস্তবায়নকারী যে 35টি রাজনৈতিক দল কাজ করছে, তার মধ্যে আমি একজন শুরু থেকে শেষ পর্যন্ত অংশ নিয়েছি। সেখানে গিয়ে আমি দেখেছি মাঠের বড় বড় দলের নেতারা একরকম কথা বলে, ওইখানে গিয়ে একরকম কথা বলে। বর্তমানে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আমরা চেষ্টা করছি গণতন্ত্র মঞ্চ, ইতিমধ্যে আপনারা দেখছেন এনসিপি থেকে শুরু করে বিভিন্ন দলের সাথে আমরা মিটিং করেছি। গতকাল বাম সংগঠনগুলোর সাথে আমরা মিটিং করেছিলাম। আশা করছি আমরা একটি সমঝোতায় বুঝতে পারবো এবং হয়তো
অনেকের অনেক রকম চাওয়া পাওয়া আছে, এর মধ্যবর্তী একটি অবস্থান হবে, হয়তো গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে হওয়ার মাধ্যমে এই জুলাই সনদ বাস্তবায়ন হবে। এই জুলাই সনদ বাস্তবায়ন হলে এই সমস্ত তরুণ পারনেরা আগামী দিনে বাংলাদেশে বসবাস করার নিশ্চয়তা পাবে। আমরা যারা আন্দোলন সংগ্রামে ছিলাম, আমরা স্বাধীনভাবে বসবাস করতে পারবো। যদি জুলাই সনদ বাস্তবায়ন করা না হয়, তাহলে ফ্যাসিস্ট যদি ফিরে আসে, আমাদের ফাঁসির দড়ি পড়া ছাড়ার কোনো উপায় থাকবে না বন্ধুরা আমার। তাই এই জুলাই মঞ্চকে আরো কিছুদিন সক্রিয় ভূমিকা পালন করতে হবে, রাজপথকে কাঁপিয়ে তুলতে হবে। তা না হলে এই জুলাই সনদ হয়তো আলোর মুখ দেখবে না। তাই আজকের এই আয়োজকদেরকে অন্তরের অন্তরস্থল থেকে মোবারকবাদ জানিয়ে ভবিষ্যতে এই জাতীয় আরো প্রোগ্রাম, বিশেষ করে আগামী 2-3 মাস এই প্রোগ্রামকে আরো বেশি বেশি করার আহ্বান জানিয়েই আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।